সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, মোট 4টা টপিক থেকে বেশ কিছু অঙ্ক আমরা আজকে প্র্যাকটিস করব। পাশাপাশি আপনাদের কিছু হোমওয়ার্কও দেয়া হবে। অবশ্যই খাতা কলম নিয়ে টেবিলে বসবেন এবং আজকের লেকচারটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের দেখতে হবে, শুনতে হবে এবং বুঝতে হবে। মনোযোগের ঘাটতি হলে কিন্তু আপনারা অঙ্ক শিখতে পারবেন না। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন পর্যন্ত, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর চাকরির ম্যাথ যদি একেবারে শূন্য থেকে, একেবারে বেসিক থেকে আমার কাছে আপনারা শিখতে চান, তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে। মাত্র 510 টাকায় ম্যাথের একটা ফুল কোর্স আমি লাইভ ক্লাস নিয়ে থাকি এবং রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। পাশাপাশি 25টি পিডিএফ শিট দেই, যেখানে 1000-এর মতো অঙ্ক রয়েছে, অতি গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে? তো যারা জয়েন করতে চান তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র আমাকে নক দেবেন। ওকে, এবার আমরা আমাদের আজকের আলোচনার যে মূল অংশ, সরল ও যৌগিক মুনাফার যে 4টা অঙ্ক শুরুতে আপনাদের আমি শেখাতে চাই, সেই 4টা অঙ্কর প্রথম অঙ্কে আমি চলে যাচ্ছি। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত হবে? একেবারে সিম্পল একটা অঙ্ক, এবং এই অঙ্কটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের অঙ্ক। তো সরল সুদের অঙ্কটা করানোর পূর্বে আমি আপনাদের এই অঙ্কটা মানে এই ধরনের অঙ্ক সম্পর্কিত একটা রুল আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই। তো রুলটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। রুলটা হচ্ছে I = PRN। মনে রাখতে হবে আপনাদের। অনেকেরই হয়তো এটা সম্পর্কে ধারণা আছে, তো আমি তারপরেও একটু আলোচনা করে দিচ্ছি আপনাদের সাথে যে এখানে I কি। I হচ্ছে মুনাফা বা সুদ। খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। সরি, একটু প্রবলেম হয়েছিল। তাহলে কি বললাম? যেটা বলতেছিলাম, I = হচ্ছে মুনাফা বা হচ্ছে সুদ। ওকে, মনে রাখতে হবে কিন্তু এই বিষয়টা। এরপরে P = হচ্ছে আসল বা মূলধন। ওকে, P হচ্ছে আসল বা মূলধন। এরপরে হচ্ছে R মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার। খুব ভালো করে জিনিসটা খেয়াল করতে হবে। সুদের হার বা কিসের হার? মুনাফার হার। ওকে, সুদের হার বা মুনাফার হার। আর N হচ্ছে N = হচ্ছে বছর বা হলো সময়। এই যে 4টা জিনিস, এই 4টা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে R, যেটা হলো মুনাফার হার বা সুদের হার। ঠিক আছে? কি বললাম? মুনাফার হার বা সুদের হার। তো মুনাফার হার আর এর মান যাই হোক না কেন, তার নিচে একটা 100 বিবেচনা আপনাদেরকে করতে হবে। বলেন তো দেখি, শতকরা বার্ষিক 5 টাকা হারে, তার মানে এইটা হচ্ছে আর এর মান কিনা? অবশ্যই। তাহলে শতকরা বার্ষিক 5 টাকা হার, দেখেন এখানে কিন্তু শতকরা কথা লেখা আছে বা হার কথা লেখা আছে, এই জন্য এই 5 হচ্ছে আর এর মান। তবে সরাসরি 5 আর এর মান না, 5-এর নিচে কত বিবেচনা করতে হবে? 100। মনে রাখতে হবে, যেখানেই আমরা আর এর মান ধরবো না কেন, সেখানে তার নিচে 100 বিবেচনা করতে হবে। আর এর মান যদি কোনো অঙ্কে নাও থাকে, তবুও মান বসানোর সময় R/100 আমাদেরকে বসাতে হবে। এই বিষয়টা খুবই জরুরি, এই জন্য শুরুতে আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন আমরা অঙ্কটা করতে চাই। তাহলে এই অঙ্কটা করার সময় আমাদের লিখতে হবে যে আমরা জানি, বলেন তো দেখি আমরা কি জানি? আমরা জানি হচ্ছে I = PRN। তাহলে এখানে বলা হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হারে, তার মানে বার্ষিক 5 টাকা হারে এটা কার মান বলেন তো দেখি? এটা হচ্ছে আমাদের আর এর মান। তাহলে আর এর মান যদি আমরা শুরুতে বসাই, তার মানে আর কত বলেন তো দেখি? আমাদের আর হচ্ছে 5, তার মানে 5/100 বসাই দিলাম আর এর মান। এই দেখেন আর এর মান বসালাম একটু ফাঁকা রেখে। এবার 500 টাকা, তাহলে 500 টাকা P এর মান, তাহলে P এর জায়গায় আমি 500 বসাই দিলাম, ইন্টু দিলাম মাঝখানে। দেখেন এই যে P আর আর বসে গেল। আর 3 বছর, তার মানে N হচ্ছে বছর, তাহলে গুণন 3 দিয়ে দিলাম। বলা হচ্ছে সরল মুনাফা কত? তাহলে I মানে তো মুনাফা, তাই না? তাহলে I = আমাদের বের করতে হবে এখন। তাহলে আমরা এই শূন্য যদি কেটে দেই, 5×5 = 25, 3×25 = 75। তাহলে সুতরাং I এর মান আমাদের কত দাঁড়াচ্ছে? 75। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে এই অঙ্কগুলো আমাদেরকে সলিউশন করতে হবে। ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 5 বছরের মুনাফা কত? তো অবশ্যই আপনারা এই অঙ্কটা করতে পারবেন। একটু আগেই যে নিয়মটা আমি আপনাদেরকে দেখালাম, সেই নিয়মে অবশ্যই আপনারা এই অঙ্কটা করতে পারবেন। তো আপনারা অবশ্যই অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন যে এটার অ্যান্সার কত হবে, ক নাকি খ নাকি গ নাকি ঘ। ঠিক আছে? এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি।
স্ক্রিনের এটা দেখেন, এটাও একই নিয়মের অঙ্ক। বলা হচ্ছে 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত হবে। তো এটাতেও মুনাফা বের করতে বলেছে, এটাও আপনারা পারবেন। আমি পাশাপাশি আর একটা অঙ্ক নিয়ে আসতেছি। দেখেন 4 নম্বর অঙ্কটাও আপনাদের পারার কথা। বার্ষিক শতকরা 6 টাকা হার সরল সুদে 5200 টাকার 2 বছরের সুদ কত, নিঃসন্দেহে পারবেন। আচ্ছা, পরেরটাতে আসেন। বলা হচ্ছে 9.5% হার সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত, এটাও পারার কথা। ওকে, এই অঙ্কগুলো কিন্তু আমি একটার পর একটা যাচ্ছি স্ক্রল করে, আপনারা অবশ্যই অঙ্কগুলো করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, এবার আমি পরেরটাতে আসছি। বলা হচ্ছে মুনাফার হার 8% হলে 500 টাকার 4 বছরের মুনাফা কত, এটাতেও মুনাফা বের করতে বলেছে, এটাও করবেন আপনারা। এরপরে 7-এ আসেন। বার্ষিক 6.5 টাকা সরল সুদে 1600 টাকার 5 বছরের সুদ কত টাকা, মুনাফার সুদ তো একই কথা, তাই না? এটাও আপনারা বের করবেন। 8 নম্বরে দেখেন বলা হচ্ছে কি, জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। 8 সমস্ত 3-এর 1% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন, এটাও মুনাফা বের করতে বলেছে। জাস্ট এই ক্যালকুলেশনটা আপনাদের একটু ভালোভাবে করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে 9 আসেন। বলা হচ্ছে এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন। ওকে, আমার মনে হচ্ছে এই অঙ্কটা আপনারা পারবেন, তবে তারপরেও আমি এই অঙ্কটা একটু আপনাদেরকে করে দিচ্ছি যেন কোনো প্রবলেম আপনারা ফেস না করেন। তো দেখেন, এই অঙ্কটাতে কিন্তু 2টা তথ্য দেওয়া আছে। তথ্য 2টা কি? বলা হচ্ছে এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা, এখানে বলা হচ্ছে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে, তার মানে 2 ধরনের তথ্য। এখানে 20% সরল সুদে 800 টাকা বিনিয়োগ করেছে, এটা এক ধরনের, আর 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করেছে, এটা আরেক ধরনের। মানে 2টা অঙ্ক একসাথে দিয়েছে। 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন, অর্থাৎ এই টাকাটার 1 বছরের সুদ এবং এই টাকাটার 1 বছরের সুদ আলাদা আলাদা করে বের করতে হবে। এটাই হচ্ছে অঙ্কের ট্রিক্স। তাহলে প্রথম I = PRN আপনারা সূত্র প্রয়োগ করবেন, আবার এখানে I = PRN আপনারা আরেকবার সূত্র প্রয়োগ করবেন। তাহলে আমি প্রথম অঙ্কের ক্ষেত্রে বলতে পারি কি, 20% হচ্ছে R এর মান, 800 টাকা হচ্ছে P এর মান, আর যেহেতু বলা হচ্ছে 1 বছর, তাহলে 2 ক্ষেত্রেই 1 বছর, তাহলে N এর মান হচ্ছে 1। আর এটার ক্ষেত্রেও R এর মান 15%, P এর মান 600 টাকা, আর আবার N এর মান হচ্ছে 1 বছর, সেম জিনিস। তাহলে এখানে আমি P বসালাম 800 ইংরেজি দিয়ে বসালাম, আর বসালাম 20%, মানে উপরে 20 তার নিচে 100 ইন্টু N এর মান 1, আমি 1 বসাই দিলাম। তাহলে 20 ক্রস 8 × 2 = 16, তার মানে 160 টাকা। 160 160, এখানে গেল একটা। এবার আসেন পরেরটা, P কত? P হচ্ছে 600, তাহলে বসালাম 600 ইন্টু R কত? R হচ্ছে 15%, মানে 15/100 ইন্টু N কত? 1। ওকে, যেহেতু 1 বছর বলা হচ্ছে, তাহলে 0 2টা ক্রস করে দিলাম, 6 15 কত হয়? 90। তাহলে তিনি কত টাকা সুদ পাবেন, মোট সুদ বের করতে বলেছে, তাহলে সুতরাং 160 টাকা পাচ্ছেন আর এখানে 90 টাকা পাচ্ছেন। তাহলে 9 6 15, তার মানে 250 টাকা তিনি কি পাচ্ছেন বলেন তো দেখি, মোট সুদ পাচ্ছেন। এই খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট আনসার। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু আমরা লিখে দিয়েছি টাইপ 2 এর একটা অঙ্ক। সময় যদি মাসে দেয়া থাকে তাহলে মুনাফা বা সুদ নির্ণয় আপনারা কিভাবে করবেন। আচ্ছা, বলেন তো দেখি, আমাদের যে I = PRN যে সূত্রটা আছে, I = PRN, এই সূত্রে N মানে কি? N মানে কিন্তু সময় বা বছর, আমরা বলতেছি বছর। আচ্ছা, বলেন তো দেখি, 9 মাস মানে 1 বছরের কত অংশ? তাহলে 9 মাস মানে দাঁড়াচ্ছে, মনে রাখবেন, 9 মাস মানে 9/12, এটা হচ্ছে বছর, মনে রাখতে হবে। আমরা কিন্তু সরাসরি এক্ষেত্রে N এর মান 9 বসাতে পারি না, কারণ কি, N মানে তো বছর। তাহলে বছর যেহেতু, আর এখানে যেহেতু মাস দেওয়া আছে, তার মানে নিচে আমরা 12 দিয়ে এটাকে N এর মান হিসেবে কাউন্ট করব, তবেই আমরা অঙ্কটা ঠিকভাবে করতে পারবো। তাহলে ইকুয়াল, এইটাই হচ্ছে অঙ্কটার ট্রিক্স। তাহলে P কত? 10,000 টাকা। তাহলে শুধু 10 না, কিন্তু 10,000 মনে রাখতে হবে। P হচ্ছে 10,000 গুণন R কত? 6%, তাহলে 6% মানে উপরে 6 তার নিচে 100, গুণন N কত? N মানে উপরে 9 তার নিচে 12। ক্লিয়ার? এবার আমি 2 0 2 0 কেটে দিলাম। তাহলে 6 দিয়ে যদি 12কে কাটি, 6 2 × 12, 2 দ্বারা যদি 10কে কাটি, 5 2 × 10, তাহলে কত হয় বলেন তো দেখি। এখানে আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেক্ষেত্রে সরি, একটু ভুল হয়েছে আমার। ওকে, আমি বুঝতে পেরেছি এখানে একটু ভুল হয়েছে আমার। তাহলে কি হবে বলেন তো দেখি, আমাদের এখানে হবে 12, কাটাকাটিতে ভুল হয়েছে, 2 0 2 0 না কেটে আমি 3 0 কেটে দিয়েছিলাম। তাহলে 6 2 × 12 2, 2 দ্বারা যদি 100কে কাটি তাহলে হয় 50। তাহলে 9 50-এ কত হয় বলেন তো? 5 নং 45, আর একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 450 টাকা।
তাহলে নিঃসন্দেহে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। ঠিক এই রকমের অঙ্কের আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। দেখেন আপনারা এই অঙ্কটা করার চেষ্টা করবেন। শতকরা বার্ষিক, আচ্ছা এটা চলে গেল ওই রকম অঙ্ক। আচ্ছা আমি দেখি পরে আছে কিনা। তো শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা হবে? তাহলে এবার কি বের করতে বলেছে বলেন তো দেখি। শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে সুদের হার আমাদেরকে বের করতে বলেছে। এবার আমাদেরকে আর এর মান বের করতে বলেছে। তাহলে বার্ষিক সুদের হার মানে আর এর মান বের করতে বলেছে 750 টাকা, তাহলে পি এর মান হচ্ছে 750। এবার 2 বছর, তার মানে এন এর মান হচ্ছে 2। এবার সুদ 210 টাকা, তাহলে আই এর মান হচ্ছে 210। নিঃসন্দেহে আপনারা আই ইকুয়াল টু পি আর এন, যে সূত্রটা আপনাদের আমি শিখিয়েছি সেই সূত্র অনুযায়ী আপনারা প্রয়োগ করে দেবেন। তো জাস্ট কি করবেন আপনারা, জাস্ট এই মানগুলোকে একটু ঘোরাতে হবে। তাহলে আমি মানগুলো একটু বসায় আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তো আই এর মান কত, 210 বসালাম, ইকুয়াল টু পি কত, পি 750 বসাই দিলাম, ইন্টু আর কত, আর হচ্ছে আমাদের বের করতে হবে, তার মানে আর ভাগ 100 দিতে হবে, আমি তো শুরুতেই বলেছি, ইন্টু এন মানে হচ্ছে 2 দিয়ে দিলাম। তাহলে 0 0 ক্রস করলাম, 2 দ্বারা 10কে কাটলে 5, 5 দ্বারা যদি 75কে কাটি 5 15 75, তাহলে আমি লিখতে পারি 15 আর ইকুয়াল টু 210। তাহলে আর ইকুয়াল টু উপরে 210, তার নিচে কত 15, যদি কাটাকাটি করি 3 5 15 5, তাহলে 4 5 20 থাকলো 1 10, তাহলে কত হবে 5 2 10, তাই না? আর 3 দিয়ে যদি আমি 42কে কাটি 3 14 42, তাহলে কত পার্সেন্ট, 14% বা 14% হচ্ছে সুদের হার। তার মানে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। তো দেখেন এটাতে কি বলা হচ্ছে, 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে? তাহলে কি বের করতে বলেছে এই অঙ্কটাতে, সুদের হার বের করতে বলেছে, তার মানে আর এর মান। তাহলে নিঃসন্দেহে আপনারা করতে পারবেন। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আপনারা করবেন, করার পর আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন, ওকে, যে কত হচ্ছে। আপনারা ভিডিওগুলোতে অ্যাক্টিভ থাকবেন, আপনারা শেখার মানসিকতা নিয়ে আসবেন। এখানে 2 দিন ওখানে 2 দিন এভাবে দেখলে কিন্তু কখনোই হবে না। যে কোনো একটা ভিডিও যদি পছন্দ হয়, তাহলে সেই চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো আছে, স্পেসিফিক যে ভিডিওগুলো আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে টপিক ওয়াইজ যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে কেবল আপনি ম্যাথে ভালো করতে পারবেন। এখানে 2 দিন ওখানে 2 দিন এভাবে ভিডিও দেখলে কিন্তু কখনোই ভালো করতে পারবেন না। কথাটা মনে রাখবেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বললাম। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখেন এর পরের অঙ্কটা আমাদের কি হবে। দেখেন এখানে কি বলা হচ্ছে, শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা হবে? তাহলে এটাতেও কি বের করতে বলছে, শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়, তার মানে মুনাফার হার বা সুদের হার বের করতে বলেছে। সেই অঙ্ক এটাও, তাই না? এবার আমাদের পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। তাহলে এটা দেখেন, ব্যাংকে 8,500 টাকা রেখে 4 বছর পরে সুদ আসলে 11,220 টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত ছিল? তাহলে এখানেও কি বের করতে বলেছে, সুদের হার কত ছিল সেটা বের করতে বলেছে। এই যে দেখেন এখানে বলা হচ্ছে সুদের হার কত। এই অঙ্কটাতে কিন্তু সুদাসল বিষয়টা আছে। তো এই জন্য আমি এই অঙ্কটা আপনাদেরকে করেই দিচ্ছি, ওকে, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো ভালো করে একটু খেয়াল করেন। তাহলে আমরা জানি কি বলেন তো দেখি, আই ইকুয়াল পি আর এন, পি আর এন। কিন্তু এখানে যে তথ্য 3টা দেওয়া আছে, বলা হচ্ছে ব্যাংকে 8,500 টাকা রেখে, তার মানে অবশ্যই এটা প্রিন্সিপাল, মানে পি এর মান। আচ্ছা এটা কি বলা হচ্ছে, 4 বছর পরে, মানে 4 বছর, এটা কার মান বলেন তো, এটা এন এর মান। বলা হচ্ছে সুদ আসলে 11,220 টাকা হলো, কিন্তু সুদ আসলের মান তো আমরা মানে হচ্ছে বের করা এখন পর্যন্ত শিখিনি। কিন্তু আমরা এটা জানি যে পি এর মান যেহেতু 8,500 টাকা, এন এর মান যেহেতু 4, তাহলে সুদাসল যেহেতু দেওয়া আছে, তাহলে এই অঙ্কে সুদের হার বের করতে বলেছে। তাহলে সুদের হার মানে কত, সুদের হার আর, তার মানে আর মানে বের করতে বলেছে। আর কি বের করতে হবে, মানে কি জানার দরকার আমাদের এই অঙ্কটার থেকে, তাহলে আমরা এটা বের করতে পারবো। দেখেন পি আছে, এন আছে, আর আছে, শুধু আই জানা দরকার। তাহলে আই মানে কি, আই মানে হচ্ছে শুধু সুদ। তাহলে সুদ আসল আছে 11,220 টাকা, আর আসলও আছে 8,500 টাকা। তাহলে আমি কি করতে পারি, 11,220 টাকা থেকে যদি আমি 8,500 টাকা বাদ দিয়ে দেই, তাহলে আমি তো সুদ পেয়ে যাব। নিঃসন্দেহে সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাবো। তাহলে 0 2 5 6 7 8 9 10 11 12, তার মানে 7, হাতে 1 8 থেকে 9 9 আর উপরে 2, তাহলে 2,720 টাকা আমি কি পেলাম, আমি আয়ের মান পেলাম 2,720 টাকা। খেয়াল করে দেখেন,
তাহলে ৮,৫০০ টাকা হলো আসল আর ২,৭২০ টাকা হলো সুদ, দুইটা মিলে ১১,২২০ টাকা হচ্ছে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন যে এইভাবে বের করে নিতে হবে। বের করে নিয়ে আমরা কিন্তু অঙ্কটা এবারে সলিউশন করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার সলিউশনে চলে যাই। তাহলে আমরা জানি তো, এটা বলেছি। তাহলে আই এর মান কত? ২,৭২০ টাকা ইকুয়াল পি কত? ৮,৫০০ টাকা ইন্টু আর কত? আর হচ্ছে আর ভাগ ১০০, এটা তো বের করতে হবে, ইন্টু এন কত? এন হচ্ছে 4। তাহলে আমি ২০ ক্রস করে দিলাম। তাহলে বা আমি লিখতে পারি ২,৭২০ টাকা ইকুয়াল টু ৮৫ গুণন আর গুণন 4। আমি কয়েকটা জিনিস লিখলাম। এবার আমরা কার মান বের করব? আর এর মান বের করব। তাহলে আর ইকুয়াল টু কী হবে বলেন তো দেখি। এখানে আমরা ক্যালকুলেশনটা একটু এভাবেই রাখি, ডানেরটা বামে এবং বামেরটা ডানে নিয়ে যাই। ৮৫ ইন্টু আর ইন্টু 4, আমরা গুণ করে দিব না, 4 আর ৮৫ না দিয়ে ২,৭২০ যা আছে তাই রাখলাম। তাহলে সুতরাং আর ইকুয়াল টু কী হবে? ২,৭২০ এই দিকে, আর এই দিকের যে ৮৫ আর 4 আছে এটা তো গুণ আকারে ছিল, তাই না? এই দিকে গেলে ভাগ হয়ে যাবে, ৮৫ গুণন 4। এখন আমি যদি কাটাকাটি করি, দেখেন কিভাবে কাটাকাটি যায়। 4 দ্বারা যদি আমি এটাকে কাটি, তাহলে ৪ 6 24, 25 26 27 থাকবে 3, তাই না? 3 থাকলে এখানে হয় 32, তাহলে 4 8 32 আর 0 দিয়ে দিলাম। তাহলে 680কে আর এখানে কত আছে? 85। তাহলে আমরা যদি এটাকে কাটতে যাই তাহলে 5 দ্বারা কাটবো, 5 17 85। তাহলে 5 দ্বারা যদি এটাকে কাটি তাহলে 5 13 65, 66 67 68 3 30, তাহলে 5 6 30। এখন 17 দ্বারা যদি আমরা 136কে কাটি তাহলে কত হয়? 6 17 102, 7 17 8 17। তাহলে 17কে আমি যদি 8 দ্বারা গুণ করি, 7 8 56, 6 হাতে 5, 6 1 6 আর 5, 8 1 8 আর 5 13। তাহলে 100 কত হচ্ছে? 36। তাহলে 17 দ্বারা 136কে কাটলে হয় 8। তাহলে কত শতাংশ? 8 শতাংশ। তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা রাইট। দেখেন এই অঙ্কটা কিন্তু কঠিন আছে, তো এইভাবে ধীরে ধীরে আপনাদেরকে সহজ থেকে কঠিনে প্রবেশ করতে হবে। এবং আরও এখানে কিন্তু হিউজ পরিমাণে অঙ্ক আছে আমি কিন্তু পেইড ব্যাচে এই লেকচারগুলো নিয়ে থাকি, আপনাদের সেখান থেকেই কিছুটা অংশ বিশেষ আমি কিন্তু করায় দেওয়ার চেষ্টা করি। তো দেখেন আরও কতগুলো অঙ্ক রয়েছে, আমি একটু জাস্ট আপনাদেরকে এক নজরে দেখাই যাই যে কত পরিমাণে অঙ্ক একটা চ্যাপ্টার থেকে আপনাদেরকে করতে হবে। ওকে, সময় বা বছর নির্ণয় একটু আগেই দেখলেন আপনারা। এই অঙ্কগুলো চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং কোথাও যদি প্রবলেম হয় তাহলে আমাকে আপনারা জানাতে পারেন। ঠিক আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, একের পর এক স্ক্রল করে যাচ্ছি, আপনারা একটু দেখতে থাকেন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হিউজ পরিমাণে অঙ্ক কিন্তু আমরা প্র্যাকটিস করে থাকি আমাদের পেইড ব্যাচগুলোতে। ওকে, তো এই হচ্ছে, আমি আর না দেখাই, হ্যাঁ এ পর্যন্তই থাক। তো দেখেন এরপরে আমরা আমাদের যে পরের টপিক, সেই পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিকটা যেন কি ছিল? ওকে, আমাদের সরল এবং যৌগিক মুনাফা। তো যাই হোক, আজকে যৌগিক মুনাফার আলোচনাটা তেমন একটা করা হলো না। আসলে প্রত্যেকটা টপিক, এই টপিক তো হলো, প্রত্যেকটা টপিক আলোচনা করতে গেলে আমাদের কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো, সেক্ষেত্রে আপলোড করাও আমার জন্য কিছুটা কষ্টসাধ্য হয়ে যায়। তো এই জন্য আমি ছোট ছোট ভিডিও বানাই। তো আপনারা বড় ভিডিও বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, তাই আমি কিছু বড় ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে দেখেন অনুপাতের আমরা 4টা অঙ্ক করাবো এবং কিছু হোমওয়ার্ক আপনাদেরকে করতে দেব। ঠিক আছে, এবার আমরা এই টপিকে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, বলেন তো দেখি। বলা হচ্ছে ক অনুপাত খ ইকুয়াল টু 4 অনুপাত 7, খ অনুপাত গ ইকুয়াল টু 5 অনুপাত 6 হলে ক অনুপাত খ অনুপাত গ এর মান কত? আমি কিন্তু অনেকবার এই ধরনের অঙ্ক করে দিয়েছি এবং অনুপাত শুরুই হয় কিন্তু এই ধরনের অঙ্কগুলো থেকে এবং ধীরে ধীরে আমরা কঠিন অঙ্কে চলে যাই। তাহলে মান কিসের কিসের দেওয়া আছে? ক অনুপাত খ দেওয়া আছে। কত দেওয়া আছে বলেন তো দেখি? 4 অনুপাত 7 এটা দেওয়া আছে। এরপরে দেওয়া আছে খ অনুপাত গ। তাহলে খ অনুপাত গ কত দেওয়া আছে? 5 অনুপাত 6। আমাদের মান কিসের বের করতে বলেছে? ক খ গ, অর্থাৎ ক অনুপাত খ অনুপাত গ। তো মনে রাখবেন, যদি কোনাকুনি মিল থাকে, অর্থাৎ এই যে কোনাটা, এই কোনাটা যদি মিল থাকে তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। দ কিভাবে কাজ করে? দ এর এই মাথা তার মানে এটা আর এটা গুণ, আবার এই মাথা তার মানে এটা আর এটা গুণ, আবার এই মাথা তার মানে এটা আর এটা গুণ, এইভাবে কাজ করে। তাহলে দ তার মানে 4 আর 5 আগে গুণ, এরপরে 5 আর 7 গুণ, এরপরে 7 আর 6 গুণ। তাহলে প্রথমে ক আছে, আমরা ক লিখবো, অনুপাত এই 2 খ এর মধ্যে একটা খ লিখবো, অনুপাত এই গ আমরা লিখে দেব। দেওয়ার পরে আমরা গুণ করব, 4 5 কত? 20, অনুপাত 5 7 কত? 35, অনুপাত 6 7 কত? 42। তাহলে নিঃসন্দেহে ক অনুপাত খ অনুপাত গ এর মান 20 35 42। তাহলে কোথায় আছে আমাদের 20 35 42? নিঃসন্দেহে ক নম্বর অপশনটাতে রয়েছে, দেখেন 20 35 42। ওকে,
তাই ক নম্বর অপশনটাই এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। তো এরপর যে একটু বলি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার কাছে যদি অনলাইনে পড়তে চান আপনারা ম্যাথের একটা ফুল কোর্স, তাহলে 01642702760 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। ওকে, পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, ক অনুপাত খ ইকুয়াল টু 4:7, খ অনুপাত গ ইকুয়াল টু 10:7 হলে ক অনুপাত খ অনুপাত গ এর মান কত হবে? অবশ্যই আপনারা পারবেন। এই অঙ্কটা করে কমেন্ট সেকশনে আপনারা আমাকে জানাই দেবেন যে এর অ্যান্সার কত হচ্ছে। অনুপাত সমানুপাতের 2 নম্বর অঙ্কের অ্যান্সার এত, এভাবে আপনারা লিখে দেবেন, ঠিক আছে? এরপরে দেখেন পরের অঙ্কে যাচ্ছি। এ অনুপাত বি ইকুয়াল টু 3:2, বি অনুপাত সি ইকুয়াল টু 7:6 হলে সি অনুপাতে কত? তো এটা আমি একটু করে দিই আপনাদেরকে। কি মান দেওয়া আছে? দেওয়া আছে আমাদের এ অনুপাত বি ইকুয়াল টু 3:2, আর বি অনুপাত সি ইকুয়াল টু কত দেওয়া আছে? 7:6 এটা দেওয়া আছে। আচ্ছা বলেন তো দেখি কোনটা মিল আছে কিনা? নিঃসন্দেহে কোনটা মিল আছে। তাহলে আমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি? দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে সেটা কিভাবে কাজ করে? তাহলে এই 2 বি এর মধ্যে একটা বি লিখতে হবে। প্রথমে এ আছে তাই এ লিখবো, 2 বি এর মধ্যে একটা বি লিখবো, এরপরে সি লিখবো। লিখে 3 আর 7 গুণ করবো, 3 7 21 অনুপাত 7 আর 2 গুণ করবো, 7 2 14 অনুপাত 6 আর 2 গুণ করবো, 6 2 12। তাহলে বের করতে বলেছে, বলেন তো কি? সি অনুপাতে এটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? সুতরাং সি অনুপাত এ ইকুয়াল আমরা কি লিখতে পারি? সি কত? সি হচ্ছে 12, তাহলে লিখলাম 12, অনুপাত এ কত? এ হচ্ছে 21, লিখলাম 21। তাহলে 12 আর 21 দেখতে পাচ্ছি আমরা অ্যান্সারে নেই, তাই আমাদেরকে কাটাকাটি করতে হবে। অনুপাতকে একই সংখ্যা দ্বারা আমরা কাটতে পারি। তাহলে একই সংখ্যা দ্বারা যদি আমরা অনুপাতকে কাটি, তাহলে 12কে যদি আমরা কাটি 3 দ্বারা, 3 4 12, ঠিক একই 3 দ্বারা কাটতে হবে 21কে, তাহলে 3 7 21, তাহলে 7, তার মানে 12:21 যা 4:7 তা। তাহলে 4:7 মানে ক নম্বর অপশনটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাব। পরের অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, ক অনুপাত খ ইকুয়াল টু 4:5 এবং খ অনুপাত গ ইকুয়াল টু কত দেওয়া আছে? 3:5 যদি হয় তবে গ অনুপাত খ এর মান নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, এর আগে যেভাবে করালাম সেভাবেই আপনাদেরকে অঙ্কটা করতে হবে। এরপরে 5 নম্বরটা দেখেন, ক অনুপাত খ ইকুয়াল টু 5:4, ক অনুপাত গ ইকুয়াল টু হচ্ছে কত? 6:5 হলে গ অনুপাত খ কত? তো এই অঙ্কটা করতে গেলে হয়তো কিছুটা প্রবলেম হতে পারে, তো আমি একটু দেখাচ্ছি। তাই ক অনুপাত খ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5:4, আর ক অনুপাত গ হচ্ছে আমাদের কত? 6:5। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বের করতে বলেছে গ অনুপাত খ, কিন্তু আমরা যে শর্তটা দিয়েছিলাম যে এই কোণাটা মিল থাকতে হবে, অর্থাৎ এখানে যে চলক এখানে সেই চলকে থাকতে হবে, যেটা কিন্তু নেই। তাই আমরা দ গুণন পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো না, এক্ষেত্রে মিল করে নিতে হবে। মিল করার জন্য আচ্ছা দেখেন তো, ক যদি এইদিকে আসে আর খ যদি এইদিকে আসে তাহলে তো কোণাটা মিল হয়ে যাবে, তাই না? চলকটা মিল হবে। তাহলে আমরা লিখবো খ অনুপাত গ, মানে সাজিয়ে পাই আমরা লিখবো। তাহলে খ অনুপাত ক লেখার পরে নিঃসন্দেহে আমাদের এটাও উল্টাতে হবে। তাহলে 4 প্রথমে আসলো, 5 পরে চলে গেল। এরপর যা আছে নিচেরটা তাই রাখলাম, ক অনুপাত গ ইকুয়াল টু 6:5, জাস্ট উপরেরটা উল্টালাম। এখন কি হচ্ছে? এখন এই কোণাটা মিল হচ্ছে। তাহলে এবার আমরা করতে পারি অঙ্ক। তাহলে প্রথমে খ আছে, আমরা খ লিখব। অনুপাত 2 ক এর মধ্যে একটা ক লিখব। অনুপাত গ আছে, আমরা গ লিখব। ইকুয়াল দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই, 4 6 24 অনুপাত 5 6 30 অনুপাত 4 5 20। তাহলে গ অনুপাত খ চেয়েছে, তাহলে গ কত? গ অনুপাত খ, তাহলে গ কত? গ হচ্ছে 20, বসালাম 20 অনুপাত আমাদের আর কি খ কত? তাহলে খ হচ্ছে 24, তাহলে বসালাম 24। তাহলে অ্যান্সারে দেখেন 20 আর 24 আছে কিনা? দেখেন অ্যান্সারে কিন্তু 20 আর 24 আমরা দেখতে পাচ্ছি না। তো গ অনুপাত খ আমাদের কিন্তু অ্যান্সারে সেটা নেই। আমরা একটু চেক করে দেখি যে আসলে আমাদের কোথাও ভুল হলো কিনা। ওকে, আমরা ধরতে পেরেছি যে আমাদের ভুলটা কোথায় হয়েছিল। আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন, আসলে বলার তো কোনো সুযোগ নেই। আমি যখন ভুল করছি দেখেন এই জায়গাতে কিন্তু আমরা ভুল করে ফেলেছি। এখানে কিন্তু লিখেছিলাম ঠিক, কিন্তু যখন সাজিয়ে লিখেছি তখনই 5-এর জায়গায় আমরা 4 লিখেছি। তাহলে এটা কি হবে? আমাদের কিন্তু এটা হবে হচ্ছে কত বলেন তো দেখি? 5 হবে, তাই না? 5 হবে। তাহলে কত হচ্ছে? 4 6 24 ঠিক আছে, 5 6 30 ঠিক আছে, এবং 5 5 25 হবে এটা। তাহলে 20-এর জায়গায় 25, তার মানে 20-এর জায়গায় যদি 25 হয় তাহলে এই 20-এর জায়গায় 25 হয়ে যাবে। তার মানে 25:24 আমাদের সঠিক উত্তর। তার মানে অবশ্যই ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি।
এই অঙ্কটা খেয়াল করেন, এই অঙ্কটা কিন্তু 3 চলকের অঙ্ক না, এটা কিন্তু 4 চলকের অঙ্ক। তো যখন আমাদের 2 চলকের অঙ্ক ছিল বা 3 চলকের অঙ্ক ছিল, তখন কিন্তু আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পেরেছি। কিন্তু যেহেতু এখন 4 চলকের অঙ্ক, এখন কিন্তু আর দ গুণন পদ্ধতি কাজ করবে না। তাহলে অঙ্কটাতে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু তুলব। দেওয়া আছে কিন্তু আমাদের a অনুপাত b ইকুয়াল টু 3:4, এটা দেওয়া আছে। আবার দেওয়া আছে কি b অনুপাত c ইকুয়াল টু 5:6। আবার দেওয়া আছে c অনুপাত d ইকুয়াল টু 2:3। মান বের করতে বলেছে কিসের কিসের বলেন তো দেখি, a আর d। a অনুপাত d কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা অঙ্কটা একটু করতে চাই এখানে। তো আমরা একটা দাগ দেব, দাগ দিয়ে দাগের উপরে আমরা লিখব a b c d, সিরিয়াল অনুযায়ী আমরা লিখে দেব। তাহলে a b c d, 4টা জিনিস আমরা দাগের উপরে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখানে এর মান বসাবো, এখানে বি এর মান, এখানে সি এর মান এবং এখানে ডি এর মান। এই প্রসেসটা কিন্তু আপনাদের দ্রুত করতে হবে। এ কত, এ অনুপাত বি 3:4, তাহলে 3:4 যার যে জায়গা সেই জায়গায় বসাই দেব 3 আর 4। এরপর বি আর সি কত, 5 6, তাহলে বি হচ্ছে 5 আর সি হচ্ছে 6, বসাই দিলাম। এবার সি আর ডি কত, 2 আর 3, তাহলে 2 আর 3 যার জায়গায় সেটাকে আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, আমরা নিচে একটা টান দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে টান দিয়ে দেব। টান দিয়ে এবার আমরা কি করব, সেটা হচ্ছে কি কি ফলাফল আমরা পেলাম সেই ফলাফলটা আমরা এখানে বসাবো। আচ্ছা বলেন তো দেখি, ফলাফল বসানোর পূর্বে আচ্ছা আমি আরেকটু টান দিয়ে নেই। টান দিয়ে নেওয়ার পরে আমি এই যে খালি ঘরগুলো আছে, খালি ঘরগুলো পূরণ করব। মনে রাখবেন বামে বা ডানের সংখ্যা দ্বারা খালি ঘরগুলো পূরণ হবে, উপর নিচের সংখ্যা দ্বারা নয়। তাহলে এই দুইটা খালি ঘর আছে, এর ডানে তো কোনো সংখ্যা নেই, বামে আছে 4, তাহলে এটাও 4 এটাও 4। এই সংখ্যাটা ফাঁকা আছে, এর বামে কোনো সংখ্যা নেই, ডানে আছে 5, তাই 5 বসাই দিব। এই ঘর দুটো ফাঁকা আছে, এর বামে কোনো সংখ্যা নেই, ডানে আছে 2, তাহলে এখানেও 2 এখানেও 2 বসাই দেব। এইভাবে আমাদের খালি ঘরগুলো পূরণ করতে হবে। এরপরে 3 5 15, 15 2 30, 4 5 20, 20 2 কত 40, 4 6 24, 24 2 কত 48। আর এই যে খালি ঘরটা ফাঁকা আছে, তাহলে এই 6 এখানে বসে যাবে। তাহলে 4 6 24, 3 24 কত 72, অথবা 3 3 4 12, 6 12 72 আমরা দিয়ে দিলাম বসায়। তাহলে কি বের করতে বলেছে, a অনুপাত d। তাহলে a এর মান কত 30 বসালাম, অনুপাত d এর মান কত 72 বসাই দিলাম 72। 30 অনুপাত 72 তো এখানে অ্যান্সার নেই, আমরা কাটাকাটি করব ছোট সংখ্যা দ্বারা। তাহলে আমরা 6 দ্বারা যদি কাটি 5 6 30, 6 দ্বারা যদি কাটি 72কে 6 12 72, তাহলে কত থাকে 5 অনুপাত 12 বা 5:12। তার মানে 5:12 আমাদের সঠিক উত্তর। দেখেন এটা কিন্তু হার্ড লেভেলের অঙ্ক, এবং এই অঙ্কটা আপনারা খুব কম সংখ্যক শিক্ষার্থী আছেন দেখেছেন। এটা কিন্তু বেশ কয়েকবার ব্যাংকে এসেছে এবং পিএসসি এর বিভিন্ন নন ক্যাডারের পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসতে দেখা গিয়েছে। ঠিক আছে, তো আপনাদের সাধারণ যে পরীক্ষাগুলো, প্রাইমারি, নিবন্ধন, এই যে মানে অ্যাজ ইউজুয়াল যে পরীক্ষাগুলো, বাংলাদেশের বেশি সংখ্যক মানুষ যে পরীক্ষাগুলো দেয়, এই ধরনের পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ মানে আসতে পারে। ওকে, আসলে কিন্তু অনেকেই করতে পারবে না, কেননা এই নিয়মটা যদি জানা থাকে তাহলে কেবল তারাই করতে পারবে, এছাড়া অন্য কেউ করতে পারবে না। এখন আপনাদের হয়তো মনে হতে পারে, আচ্ছা ইতিপূর্বে যে আমরা অঙ্কগুলো করলাম, যেমন এই অঙ্কটা, যেমন তারপরে যেমন সরি আমি একটু ব্যাকে যাচ্ছি, যেমন এই অঙ্কটা আমি করেছি। আচ্ছা এই অঙ্কটাও কি ওই সূত্রের সাহায্যে হবে, বা এই অঙ্কটা কি ওই সূত্রের সাহায্যে হবে? আমরা একটু দেখি যে আসলে হয় কিনা। ওকে, তাহলে a b c 3 চলক, যেহেতু আমরা 3টা চলক এভাবে দিব, দিয়ে আমরা দাগ টেনে দিব। দেওয়ার পরে মান কত কত বলেন তো দেখি। এর মান a অনুপাত b 3:2, তাহলে এখানে 3 এখানে 2। আর b আর c 7:6, তাহলে এটা 7 আর এটা কত 6। তাহলে ফাঁকা ঘর কি কি আছে, ফাঁকা ঘরগুলো পূরণ করব আমরা কি কি দিয়ে বলেন তো দেখি, বামে বা ডানের সংখ্যা দ্বারা। এর বামে 2 আছে তাই 2, এর ডানে 7 আছে তাই 7, তাহলে 3 7 21, 7 2 14, আর 6 2 12। তাহলে কি চেয়েছে, সি অনুপাতে, তাহলে সি হচ্ছে 12 আর এ হচ্ছে 21, তাহলে সি অনুপাত এ ইকুয়াল টু কত হচ্ছে 12 অনুপাত 21। তাহলে 3 দিয়ে কাটলে কত হয়, 3 4 12 আর 3 7 21, তাহলে 4 অনুপাত 7। দেখেন নিয়মটা কিন্তু এটার ক্ষেত্রেও কাজ করবে, তবে আমি বলবো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করবেন, আর 4 চলকের অঙ্কের ক্ষেত্রে এইভাবে যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন, তাহলেই আপনারা অঙ্ক মানে হচ্ছে ভালোভাবে করতে পারবেন। এবার আমি আপনাদের বেশ কিছু হোমওয়ার্ক দিব, এটা মুছে দিচ্ছি। হোমওয়ার্কগুলো দিয়ে আমি অনুপাতের অঙ্কগুলো শেষ করব। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা এসেছিলাম। তাহলে দেখেন এই অঙ্কটা আপনারা করবেন, 7 নম্বর অঙ্কটা,
4 চলকের অঙ্ক কিন্তু। এরপরে এটা করবেন আপনারা, ওকে। এই দুটো আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, খুব ভালোভাবেই আপনারা অঙ্কটা করবেন। তবে আবারও বলছি, আপনারা 3 চলকের অঙ্ক দ-গুণন পদ্ধতি অ্যাপ্লাই করবেন, আর 4 চলকের অঙ্কের ক্ষেত্রে একটু আগে যেটা শেখালাম সেই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব, দেখেন সরল অনুপাত, যৌগিক অনুপাত শেষ, অনুপাতের অঙ্ক 4টি শেষ, এবং ধারার যে 4টা অঙ্ক আছে এই 4টা অঙ্ক নিয়ে এবারে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। স্ক্রিনের এই যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে 1 1 2 3 5 8 13 21 ধারাটির দশম পদটি কত। তাহলে এই ধরনের অঙ্ক নিশ্চয়ই আপনারা চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখেছেন। তো মনে রাখতে হবে যে এই যে ধারাগুলো রয়েছে, এই ধারাগুলোর মধ্যে আমাদের হিসাব করতে হবে যে প্রতি পদে কত করে বৃদ্ধি পাচ্ছে, মানে কোন সিস্টেমে, নাকি হ্রাস পাচ্ছে, নাকি গুণ আকারে যাচ্ছে, নাকি যোগ আকারে যাচ্ছে, নাকি বিয়োগ আকারে যাচ্ছে, এটা চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে 1 আর 1 2 হয়, 2 আর 1 3 হয়, 3 আর 2 5 হয়, 5 আর 3 8 হয়, 8 5 13 হয়, 13 8 21 হবে, ওকে। 13 আর 21 কত হবে সেটা এখানে, তাহলে 21 আর 13 কত হচ্ছে, 34 হবে, তাই না। এবার 34 আর 21 কত হবে, 55 হবে। এরপরে 55 আর 34 কত হবে সেটা এখানে বসাবো। তাহলে আমরা দেখি 10 নম্বর পদটা যেহেতু চেয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট। তাহলে দশম পদ কত, 55 বা 55, তার মানে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট আনসার, ওকে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা আপনারা দেখেন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 9 39 81 144 ধারাটির মানে এর পরবর্তী সংখ্যা কত। তাহলে 9 এর পরে কত আছে, 39 আছে, 39-এর পরে 81 আছে, 81-এর পরে 144 আছে। আসলে এই ধারায় আমার মনে হয় যে কিছুটা মিসিং আছে। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এক্স্যাক্টলি যেমনটা মনে করেছিলাম, এই ধারায় কিন্তু হচ্ছে মিসিং আছে একটা পদ। এই যে এখানে দেখতে পাচ্ছেন 9, এই এটা কিন্তু 9 হবে না, এটা কি হবে বলেন তো দেখি, এটা হবে আমাদের 6, ঠিক আছে। তাহলে 9 36 81 144, এর পরবর্তী সংখ্যাটি কত। আচ্ছা, এটা কি সংখ্যা বলেন তো, বর্গ সংখ্যা। তাহলে 3 এর স্কোয়ার, এটাও একটা বর্গ সংখ্যা, 6 এর স্কোয়ার, এটাও একটা বর্গ সংখ্যা, 9 এর স্কোয়ার, এটাও একটা বর্গ সংখ্যা, 12 এর স্কোয়ার। তাহলে এভাবে যাচ্ছে 3 6 9 12, এরপরে 15 এর স্কোয়ার হবে। তো মনে রাখেন 15 আর 15 যদি গুণ করি তাহলে 225 হবে। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। এভাবে বুঝতে হবে। পরেরটা কি হবে, 16 17 18, 18-এর উপর কি হবে, স্কোয়ার হবে এভাবে। তারপরে 21-এর উপর কি হবে, স্কোয়ার হবে। এইভাবে ধারাটা যাবে। যেহেতু পরবর্তী সংখ্যা চেয়েছে, তাই এটাই হবে আমাদের পরবর্তী সংখ্যা। এবার আমরা পরেরটাতে চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1 1 2 3 5 8 এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত, 21 13 19 16। তো অবশ্যই আপনারা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন যে এর অ্যান্সারটা কত হচ্ছে। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 19 33 51 73 পরবর্তী সংখ্যাটি কত। তো এটাও আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব, আপনারা বিয়োগ করে দেখবেন যে প্রতি পদে বৃদ্ধি কত করে হচ্ছে, তারপর একটা কম্বিনেশন বের করার চেষ্টা করবেন এবং পরবর্তী পদটা আপনারা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমাকে যে এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত। তো এই যোগফল যেটা একেবারেই 1 থেকে শুরু হয় এবং যত পর্যন্ত যায় যাক, আমরা বের করতে পারি খুবই শর্টকাট একটা মেথডে। মেথডটা কি, আমরা সূত্র প্রয়োগও করতে পারি, n × n + 1/2, সেটা সাহায্য করতে পারি, অথবা আমরা একেবারেই সুপার শর্টকাট মেথড প্রয়োগ করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে এই সংখ্যাটা আমরা লিখে ফেলবো, প্রথমে লিখে সাথে গুণ দিয়ে এটা কি করব, এই দুটো যোগ করব। 99 এর 1 কত হয়, 100, 100-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 50। তাহলে একে আমরা গুণ করব 50 দ্বারা, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 99 আর 50 যদি আমরা গুণ করি, তাহলে 5 নং 45 এর 5 হাতে 4, 5 নং 45 এর 4 49, আর শূন্যটা দিয়ে দিলাম, 4950 হচ্ছে আমাদের আনসার। তাহলে নিঃসন্দেহে বুঝে গিয়েছেন। আমি নিয়মটা আরেকবার আলোচনা করছি। যেহেতু 1 থেকে শুরু হয়েছে 99 পর্যন্ত, তো শেষের সংখ্যাটা আপনারা লিখবেন। লেখার পরে এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এটার সাথে গুণ করবেন, ওকে। তাহলে এটা যোগ করলে হয় 100, 100-কে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে 50 দ্বারা এটাকে গুণ করলে যা হবে সেটাই হবে আনসার, ঠিক আছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এখানে কিন্তু ধীরে ধীরে হ্রাস পেয়েছে। 144 81 36 এর পরবর্তী সংখ্যাটি কত। তাহলে 144 12-এর বর্গ, 81 9-এর বর্গ, 36 6-এর বর্গ, তাহলে 12 9 6, তার মানে এবার 3-এর বর্গ হবে। তাহলে 3-এর বর্গ কত, 9। এইভাবেই আপনাদেরকে অঙ্কটা সলিউশন করতে হবে। তো আমি মুখে মুখেই আপনাদেরকে সলিউশন করে দিলাম অঙ্কটা।
এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। অবশ্যই আপনারা পারবেন এখন করতে, যেহেতু 1 থেকে শুরু হয়েছে। আমি একটু আগে 1 থেকে 99 পর্যন্ত যোগফল আপনাদেরকে দেখিয়েছি, ঠিক যেভাবে করে দিয়েছি একইভাবে আপনারা এটা প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই আপনারা পারবেন। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2, 9, 23, 44 এর পরবর্তী সংখ্যাটি কত। একটু মাথা ঘামাবেন কিভাবে এই অঙ্কটা করতে হবে আপনাদেরকে, এবং আপনারা অবশ্যই প্রতি পদে যে বৃদ্ধি হচ্ছে সে বৃদ্ধিটা খেয়াল করবেন এবং অ্যান্সারটা বের করার চেষ্টা করবেন। তো যে অঙ্কগুলো আমি দিচ্ছি অবশ্যই আপনারা ট্রাই করবেন কিন্তু। এবার আমি পরের টপিকে চলে যাচ্ছি। এরপরে দেখেন, আমরা ঐকিক নিয়মের 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব, প্লাস বেশ কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা ঐকিক নিয়মে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, ঐকিক নিয়মের প্রথম অঙ্ক কি বলা হচ্ছে, যে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। এটা একটু করার চেষ্টা করবেন। প্রথম অঙ্কটাই আমি ঐকিক নিয়মের হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে, কেননা এই অঙ্কগুলো কিন্তু আমি আপনাদেরকে অনেকবার করে দিয়েছি। ওকে, তো এবার আমি দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। তো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে একটি বাঁধ তৈরি করতে 250 জন শ্রমিকের 24 দিন লাগে। 15 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, এটাও আপনাদেরকে করতে দিচ্ছি। শুরুতেই দিচ্ছি এই কারণে যে আমি কিন্তু এই ধরনের অঙ্কগুলো করে দিয়েছি, অনেকবার আপনাদেরকে করে দিয়েছি, তাই আমি একটু কঠিন অঙ্ক আজকে করে দিতে চাচ্ছি। তাহলে এটা দেখেন, বলা হচ্ছে 30 জন লোক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজ 18 দিনে করতে নতুন কতজন লোক লাগবে। মনে রাখতে হবে যে নতুন কতজন লাগবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এরপরে পরের অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমি করে দিব, যদিও আগে অনেকবার করে দিয়েছি, তারপরেও আজকে আমি করে দিচ্ছি। এই ধরনের অঙ্কই কিন্তু যদি পরীক্ষায় আসে তাহলে আপনারা করতে পারেন না। তাহলে দেখেন আমি করে দিচ্ছি অঙ্কটা। অঙ্কটাতে কি বলা হচ্ছে বলেন তো দেখি। বলা হচ্ছে কোনো দুর্গে 1000 জন সৈনিকের 70 দিনের খাদ্য আছে। তাহলে মোট সৈন্য কতজন? 1000 জন। আর কত দিনের খাদ্য আছে? 70 দিনের। এবার বলা হচ্ছে 10 দিন পর, তার মানে 10 দিন গত হয়ে গিয়েছে, আরও 200 জন এসেছে, তাহলে বাকি খাদ্যে আর কত দিন চলবে। তাহলে দিন বের করতে বলেছে, সেটা আমরা শুরুতে ফাইন্ড আউট করলাম। তাহলে এবার দেখেন যে বিষয়টা হবে, সরি একটা কল এসেছিল, তো দেখেন আমরা কন্টিনিউ করছি যেখানে ছিলাম। বলা হচ্ছে কোনো দুর্গে 1000 জন সৈনিকের 70 দিনের খাদ্য আছে এবং 10 দিন পর। আচ্ছা, তার মানে 10 দিন এই 1000 জন খেয়েছে, তাই আমরা করবো কি দিন বাকি আছে আর কত। তাহলে 10 কেটে দিলাম, 70 কেটে দিয়ে আমরা লিখলাম যে দিন বাকি আছে 60। তাহলে দিন বাকি 60। তাহলে এই মুহূর্তে 1000 জনের খাদ্য আছে 60 দিনের। এবার বলছে আরও 200 জন সৈনিক আসলে বাকি খাদ্য কতদিন চলবে। তাহলে 1000 জন ছিল, আরও 200 জন আসলো, তাহলে মোট সৈনিক কতজন হলো বলেন তো দেখি। 1200 জন হলো। তাহলে এখন আমাদের অঙ্কটাতে দাঁড়াচ্ছে যে 1000 জনের খাদ্য আছে 60 দিনের, তাহলে 1200 জনের থাকবে কত দিনের। তাহলে দিন বের করতে বলেছে, তাহলে আমরা লিখব যে 1000 জনের খাবার আছে 60 দিনের। ওকে, এভাবে লিখব, শর্টকাটে লিখলাম 1000 জনের খাবার আছে 60 দিনের। তাহলে একজনের খাবার আছে বেশি দিনের, তাহলে বেশি মানে গুণ, ঐকিক নিয়ম বলে তাই, বেশি মানে গুণ, কম মানে ভাগ। তাহলে 60-এর সাথে 1000 গুণ হবে। আর এবার 1200 জনের খাবার আছে কত দিনের, তাহলে 1200 জনের খাবার আছে, তাহলে একজনের যদি এত দিনের থাকে তাহলে 1200 জনের এবার কম দিনের থাকবে, তাহলে কম মানে ভাগ। তাহলে 60 গুণন 1000 ভাগ হচ্ছে 1200। তো মনে রাখবেন প্রথম লাইন লেখার পর আমরা যখন দ্বিতীয় লাইন লিখবো তাহলে এটার সাথে কম্পেয়ার, আবার দ্বিতীয়র পরে যখন তৃতীয় লাইন লিখবো তখন দ্বিতীয় লাইনের সাথে কম্পেয়ারটা আমরা করব, তখন প্রথম লাইনটা বাদ। তাহলে আমরা কাটবো এই 20 এই 1010, এই 1010 আমরা কেটে দিলাম। তাহলে 6 দিয়ে 12কে কাটলে 6 দুগুণ 12, আর 2 দ্বারা 100কে কাটলে 50 দুগুণ 100। তাহলে কত হচ্ছে? 50 দিন চলবে। তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি দুর্গে 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর, তাহলে দিন বাকি কত বুঝতেই পারতেছেন কিভাবে করতে হবে। অতিরিক্ত 300 জন লোক আসলে তাহলে 500, 300, 800। অবশিষ্ট খাদ্যে সব লোকের আর কতদিন চলবে। তাহলে নিঃসন্দেহে আপনারা অঙ্কটা করতে পারবেন। এই অঙ্কটা অবশ্যই করবেন, করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি যেভাবে বললাম এটা কিন্তু সবচেয়ে সহজ ওয়ে এমসিকিউ টাইপের অঙ্ক করার জন্য। এছাড়া আপনারা যদি ডিটেলস করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে এই একটা অঙ্ক করতে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা আজকে আমি করে দিচ্ছি না। অঙ্কটা করতে গেলে অনেক কিছু বলতে হবে আপনাদের সাথে। ভিডিওটা লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ করতে পারেন তাহলে অঙ্কটা কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি একটু সহজ অঙ্ক দেখি। এটা দেখেন কি বলা হচ্ছে যে 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে। ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কত দিন লাগবে।
খুব সুন্দর একটা অঙ্ক। তো শুরুতে আপনাদের ফাইন্ড আউট করতে হবে যে কি বের করতে বলেছে, কত দিন লাগবে সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে প্রথম লাইনটা আমরা পড়ি, 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে। তার মানে এই জিনিসটা আমাদের প্রথম লাইনটা এভাবেই সাজাতে হবে এবং মনে রাখতে হবে যে যেটা বের করতে বলেছে সেই জিনিসটা আমাদের ডান দিকে আছে কিনা। তাহলে নিঃসন্দেহে আমাদের 30 দিন ডান দিকে আছে, মানে দিনটা ডান দিকে আছে, তাই লাইনটা যা আছে আমরা তাই লিখব। তাহলে 5000 ইট তৈরি করতে 42 জনের 30 দিন সময় লাগে। আমরা শর্টকাটে লিখলাম যে 5000 ইট 42 জন 30 দিন। ওকে, এবার 5000-এর জায়গায় যদি যেহেতু ঐকিক নিয়ম তাহলে যদি একটা ইট হয়, কিন্তু আমরা এটার নিচে 1 বসাবো না। কারণ কি? কারণ হচ্ছে দেখেন, কারণ হচ্ছে ওই ইট বলেছে যে ওই ইট বলতে কোন ইট? 5000 ইট। তাই 5000 যদি অঙ্ক থেকে আমরা বাদ দিয়ে দেই তাহলেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তার মানে একই সংখ্যা যদি দুইবার থাকে এবং একই জিনিস 5000 ইট এবং ওই ইট বলতে 5000 ইট যদি বোঝায়, এটা বাদ। তাহলে 42 জনের সময় লাগে 30 দিন। তাহলে 1 জনের সময় লাগবে কত দিন? নিঃসন্দেহে বেশি। তাহলে বেশি মানে গুণ, তাহলে 30 গুণন 42 গেল। এবার 18 জনের কত দিন লাগবে? তাহলে 18 জন যদি হয় তাহলে এবার কম দিন লাগবে, তাই না? 1-এর অনুপাতে কম দিন লাগবে, তাহলে কম মানে ভাগ। তাহলে আমরা যদি কাটাকাটি করি 3 × 6 = 18, থাকলো 6, 6 × 7 = 42, আর 3 দ্বারা 30-কে কাটলে 3 × 10 = 30। তাহলে 7 × 10 কত হবে? 70। তার মানে অবশ্যই 70 দিন লেগে যাবে আমাদের। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অনলাইনে পড়তে চাইলে 01642702760 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।